হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি আর অনেকটাই সুস্থ আছি। তোমাদের আদরের পুচকু সোনাও এখন অনেক ভালো আছে, সুস্থ আছে তোমাদের আশীর্বাদে। তো আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো তোমাদের সাথে কোন ভিডিওটা শেয়ার করতে চলেছি। তোমাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও, যে তোমরা অনেক কমেন্ট করেছো যে দিদি ভাই তোমার বেবি বয় সিমটমসগুলো প্লিজ শেয়ার করো খুব তাড়াতাড়ি। তো 2-4 দিন ধরে ভাবছিলাম যে শেয়ার করবো, বাট মানে সময়টা হয়ে ওঠেনি। সময় বলতে জানো যে পুচকু এখন অনেকটাই ছোট, মানে একটু আগেও আমি ভিডিওটা শ্যুট করতে বসেছি, ও কাজ ছিল দিয়ে আবার চলে গেলাম। তো ভাবলাম যে চলো এবার ভিডিওটা করে নিই, মায়ের কাছে দিয়েছি। তো ভিডিও স্কিপ করো না, আজকে তোমাদের সাথে আমি 20টা বেবি বয় সিমটমস শেয়ার করব যেগুলো একদম রিয়াল আর আমার সাথে ঘটেছে। অন্যদের কথা আমি জানি না, আমার সাথে কি কি ঘটেছে না ঘটেছে সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে ডিটেলসে আজকে শেয়ার করব। আর তোমরা মানে তোমাদের সাথে মিলিয়ে দেখবে যদি এই সিমটমসগুলো থাকে তাহলে কিন্তু তোমাদেরও নিশ্চয়ই বেবি বয় হবে, মানে তোমরা একটা আন্দাজ করতে পারবে। তো আজকের ভিডিও কন্টিনিউ করো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি তোমাদেরকে বলি, যখন আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট, আমি কনসিভ করেছি, আমাদের পুচকুসোনা আসতে চলেছে, তো তখনকার সময় আমার খাওয়া দাওয়ার কথা বলি। একদম প্রথম দিকে আমি কিন্তু মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসতাম। আর মানে আমি এমনি সময় কিন্তু মিষ্টি খেতে অতটা ভালোবাসি না, বা এই যে এখন বেবি হয়ে গেছে এখন আমি খুব একটা পছন্দ করি না যদিও। তবে প্রেগনেন্সির একদম প্রথম দিকটা আমি প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসতাম, মানে আমাকে রোজ মিষ্টি হলে মিষ্টিই খাবো। মানে তরকারি ঝাল জিনিস আমার একটুও ভালো লাগতো না, মানে ভাতের সাথেও মিষ্টি খেয়ে নিই, রুটি দিয়েও মিষ্টি খেয়ে নিই, মানে সমস্ত কিছু এরকম। তোমার দাদাভাইকে মানে বলতাম প্রত্যেকদিন আমার জন্য মিষ্টি নিয়ে আসতো, যেমন বাবা নিয়ে যেত। মানে এইরকমটা খাওয়া দাওয়াটা আমার মানে পুরো ক্রেভিংসটা প্রথম দিকে আমার কিন্তু মিষ্টি খেতাম। তবে পরে সেটা ছিল না, মোটামুটি ওটা 2 থেকে আড়াই মাস পর্যন্ত ছিল। তারপরে এবার বলি আমি দেখতে কীরকম হয়ে গেছিলাম। তো প্রথম দিকে একদম মানে 1 মাস থেকে মোটামুটি 3 মাস পর্যন্ত আমি দেখতে প্রচণ্ড খারাপ হয়ে গেছিলাম, মানে ভীষণ রোগা, চোখ শুকনো শুকনো কালো হয়ে গেছিলাম। তবে এখনও মানে একটু, এখন তো জানো বেবি হয়েছে, এখন একটু এরকম লাগছেই। তবে ওই প্রথম দিকের কথা বলছি, প্রেগনেন্সির 1 থেকে 3 মাস আমার কিন্তু দেখতে প্রচণ্ড বাজে হয়ে গেছিলাম, কালো হয়ে গেছিলাম, চোখের নিচে কালি পড়ে গেছিলো, খারাপ হয়ে গেছি, রোগা হয়ে গেছি এরকম। তারপরে গিয়ে 4-5 মাস, তোমরা জানো যে আমি 2 মাসের সময় মায়ের বাড়িতে চলে এসেছিলাম এই বাড়িতে, তখন থেকে আমি এখানে থাকছি এখনো অবধি। দিয়ে তারপরে মাঝে মাঝে দিকটা আমার ঠিক হয়ে গেছিলো, আবার লাস্টের দিকটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলাম দেখতে, মানে কালো হয়ে গেছিলাম, চোখ মুখ শুকনো শুকনো, মানে দেখলেই বুঝতে পারতো যে মানে রুগী রুগী ভাব আর কি। বেবি বয় হলে মানে প্রেগনেন্সির সময় পেটের শেপটা কীরকম থাকে বা পেটের আকারটা কীরকম থাকে, তো মানে কোমরের 2 সাইডে কিচ্ছু না, যেমন নর্মাল তুমি থাকো সেই রকমই রোগা পাতলা। আর বেবি বয় হলে পেটটা সামনের দিকে চলে যায়, মানে দেখলেই তোমাকে তাকালেই আর কি আগে থেকে বোঝা যাবে। আর নিচে থাকে পেটটা নিচের দিকে হয়ে সামনের দিকে এগোনো থাকে, এইরকম থাকে পেটের শেপটা। এবার বলি আমার নাভি কিরকম ছিল। অনেকে এটাও কমেন্টস করেছে দিদিভাই তোমার নাভি কিরকম ছিল। অনেকের নাভিটা বাইরের দিকে বেরোনো থাকে, অনেকের ভেতর দিকে ঢুকে যায়, এরকম ছিল। তবে নাভিটা কিন্তু আমার সেরকম কোনো কিছুই চেঞ্জ হয়নি, এইটা আমি বলতে পারছি না। মানে আমার এখন যেমন নর্মাল, মানে প্রেগনেন্সির আগেও যেরকম নর্মাল ছিল, এমনকি বিয়ের আগেও যেরকম ছিল সেই একই রকমই রয়ে গেছে আমার প্রেগনেন্সির সময়টাতেও, মানে বাইরের দিকেও যায়নি বা ভেতর দিকেও ঢুকে যায়নি, একদম নর্মাল যেমন থাকে, মানে আমার আর কি যেরকম ছিল সেরকমই। তো আমার নাভি কিন্তু সেরকম চেঞ্জ হয়নি। ইনিয়া নিগড়া মানে যেটা আর কি পেটের যে নাভি থেকে যে কালো ব্ল্যাক কালারের যে একটা দাগের মতো থাকে, তো সেটার ব্যাপারে বলি। তো তলপেট থেকে একদম নাভি পর্যন্ত কিন্তু ব্ল্যাক একটা মানে ডিপ, অনেকের ডিপ ব্ল্যাক একটা এরকম স্পটের মতো থাকে, মানে লম্বা একটা দাগের মতো থাকে। তো এবারে বলি যে পেটের তলপেট থেকে নাভি পর্যন্ত যদি সেই দাগটা থাকে সোজা, তাহলে কিন্তু বেবি বয় হয়, এটা একদম সম্পূর্ণ মানে সত্যি কথা। আর যদি নাভি থেকে তার ওপরে বুক পর্যন্ত ওঠে, মানে দাগটা তলপেট থেকে নাভি দিয়ে সোজাসুজি বুক পর্যন্ত থাকে, তাহলে কিন্তু বেবি গার্ল হয়। তো এটাও একদম মানে ঠিকঠাক আমার ক্ষেত্রে মিলে গেছে। তো আমার এটা আর কি দেখা যায় মোটামুটি 7-8 মাসের পর থেকে। তো আমার কিন্তু ততদিনে মানে 7-8 মাসেও বোঝা যেত না, মানে ওই দাগটা আমি কোনোদিন দেখিনি আর কি, আমার মানে ছিল না। আমি ভেবেছি হয়তো আমার সেটা হবে না, কিন্তু 9 মাসের একদম মানে একদম লাস্টের দিকে, মোটামুটি লাস্টের 3 সপ্তাহের দিকে আমি না হালকা, তবে আমার অতটা গাঢ় দাগ ছিল না, মানে যে কালো দাগটা তলপেট থেকে নাভি পর্যন্তই ছিল, কিন্তু অতটা গাঢ় নয়, একটু হালকার মতোই ছিল সোজা দাগটা। তো ওই জন্য দেখো আমার মিলে গেছে, বেবি বয়ই হয়েছে, তোমরা তো জানো। তো মানে তলপেট থেকে নাভি পর্যন্ত থাকলে সেটা ছেলে হয়, আর যদি তার উপরে বুক পর্যন্ত থাকে তাহলে সেটা বলে আর কি সবাই যে মেয়ে হয়। এই যে গলার 2 সাইডে
এখন হয়তো অতটা নেই, তোমরা দেখো আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে। আর আমি তো প্রেগনেন্সির আগে থেকেই ভিডিও করি, তোমরা আমার প্রেগনেন্সির সময়ের ভিডিওগুলোও দেখতে পারো। মানে তখনও আমি তোমাদেরকে বলতাম, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো যে সবটা তোমাদের সাথে আমি শেয়ার করতাম, ভালো খারাপ সবটা, মানে সমস্ত কিছুই রেগুলার ভিডিও দিতাম। এখন হয়তো 2-1 দিন মিস হয়ে যাচ্ছে, বাট চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার। তো এবার বলি যে ব্ল্যাক স্পট, এই যে গলার 2 সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এরকম ব্ল্যাক একদম স্পটের মতন পড়েছে, মনে হয় যেন দেখলে যে নোংরা নোংরা, মানে প্রেগনেন্সির ওই সময়টা আমার কিন্তু সেটা হয়েছিল। আর সেটা হলেও নাকি বেবি বয় হয়, এটাও একটা সিমটমস। তো মানে 2 সাইডে পুরো কালো, এগুলো কিন্তু মানে সেগুলো কিন্তু নোংরা নয়, তবে বেবি হওয়ার পরে নাকি সেটা আস্তে আস্তে উঠে যায়। তো আমারও কিন্তু তাই, দেখো বেবি হয়ে গেছে, এখন কিন্তু অতটা নেই, হালকা যদিও বা বোঝা যায়, তবে এগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যায়। আর চলো এবার বলি তোমাদেরকে ব্রেস্ট নিপল কালার যেটা হয়। তো অনেকে মানে বলে, আমিও বলতে শুনেছি যে ব্রেস্ট নিপলের কালার যদি মানে যেরকম কালার হয় তার থেকেও যদি আরো ব্ল্যাক হয়ে যায় তাহলে নাকি বেবি বয় হয়। আর এটা একদম আমার সাথে মিলে গেছে, মানে যে এরকম ছিল তার থেকেও আরো বেশি ডিপ ব্ল্যাক হয়ে গেছিল। তো এটাও একটা বেবি বয়ের সিমটমস। বেবি বয় হলে পেট ওপরে থাকে না নিচের দিকে থাকে, বেবি বয় হলে পেট কিন্তু সবসময় সামনের দিকে এগিয়ে নিচের দিকে ঝুলে থাকবে, ওপর দিকে নয়। মানে শাড়ি পরলেও তোমরা দেখবে অনেকের যারা প্রেগনেন্ট, তো দেখলে যদি দেখো যে ওপর দিকে, যদি মেয়ে হয় তাহলে কিন্তু ওপর দিকে পেট থাকে, আর যদি ছেলে হয় তাহলে কিন্তু পেটটা নিচের দিকে থাকে। আর আমারও কিন্তু সেটাই, একদম তল পেটে, মানে নিচের দিকে পেটটা ভারী মতো ছিল এরকম। আর এবার বলি যে কোন সাইডে নড়াচড়া করে বেবি, বা কোন দিকে থাকলে, ছেলে হলে বা সাইডে বেশি নড়াচড়া করে, যেটা আমার হয়েছে একদম প্রথমে। আমি যখন নড়াচড়া বুঝতে পারতাম বেবির, আমি মোটামুটি 5.5 মাসের পর থেকে আমি বুঝতে পেরেছি বেবি বয় মানে মুভমেন্ট। তো আমি কিন্তু বা সাইডে ফিল করতাম প্রথম থেকে, মানে একদম আমি 7 মাস পর্যন্ত পুরোপুরি আমি বা দিকেই বুঝতে পারতাম, কোনোদিন আমি ডান দিকে বুঝতে পারিনি। তারপর 7 মাসের পরের থেকে আস্তে আস্তে ডান দিকে, তখন তো জানো যে পুরো পেট জুড়েই কিন্তু বেবি মুভমেন্ট করে, আস্তে আস্তে বেবি বড় হয়। তো প্রথম দিকে কিন্তু বেবি পুরো বাম সাইডে ছিল, তো বেবি বয়ের ক্ষেত্রে বা সাইডে আমি ফিল করতাম বেবির মুভমেন্টটা। আর 7 মাসের পর থেকে পুরো পেটে তখন মুভমেন্টটা ফিল করতাম। আমার কিন্তু কোনো দিন এই যে পুরো প্রেগনেন্সিতে বমি হয়নি। তো তবে একদিন হয়েছে, সেটার কারণটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম আর আগে একটা ভিডিওতে, সেদিন সন্ধ্যেবেলা আলু কাবলি খেয়েছিলাম, রাতে আবার চিকেন খেয়েছিলাম, তো ওই কারণে গ্যাস হয়ে গেছিলো, সেই কারণে রাতের বেলা বমি হয়েছিল আমার, রাতে 2-3 বার, সেই একটা দিন। কিন্তু তাছাড়া আমার প্রথম থেকে প্রেগনেন্সির প্রথম দিন থেকে এই যে লাস্ট আমি বেবি হয়েছে ততদিন আমার কোনো দিন আমার একটু বমিও হয়নি। মানে বমি ভাব লাগতো প্রথম প্রথম, কিন্তু বমি হতো না, হয়তো ব্রাশ করতে যেতাম বমি লাগতো, মুখে থুতু আসতো এইরকম, কিন্তু কোনোদিন আমার বমি হয়নি। ছেলে হলে নাকি অতটা বমি হয় না, মেয়ে হলে নাকি বেশি বমি বমি হয়, তো জানি না, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু মিলে গেছে এটা, আমার কিন্তু একদমই বমি হয়নি কোনোদিন। এবার বলি স্বপ্ন কিসের দেখতাম। তোমরা জানো যে সাপের স্বপ্ন দেখলে নাকি বেবি বয় হয়, এটা কিন্তু একদম সত্যি কথা। মানে আমি সবার মুখ থেকে এই কথাটা শুনে এসেছি, আর আমার ক্ষেত্রেও তাই। মানে পুচকু পেটে আসার পর থেকে আমি কিন্তু প্রচুর সাপের স্বপ্ন দেখেছি, সেই বড় বড় সাপ, মানে যাই স্বপ্ন দেখতাম, মানে যেদিনই স্বপ্ন দেখতাম আমি কিন্তু অনেক অনেক সাপ দেখতাম, এই বড় বড় মোটা মোটা, মানে কি বলবো সেরকম আর কি। তারপরে মানে যেন রেল লাইন দিয়ে যাচ্ছি এরকম, একদিন একটা স্বপ্ন দেখতাম, সেখানেও দেখছি এরকম সাপ, জঙ্গলে এরকম বড় বড় সাপ, মানে এইরকম। তো সেটাও কিন্তু ঠিক, সাপ স্বপ্ন দেখলেও কিন্তু বেবি বয় হয়। তো এটাও একটা বেবি বয় সিমটমস। অনেকে বলে থাকে সাপের স্বপ্ন দেখলে নাকি বংশবৃদ্ধি হয়, মানে ছেলে হয়, তো এটাও আমার সাথে মিলে গেছে। এবার তোমাদেরকে বলি বেবির FHR, অনেকে কিন্তু বেবির FHR দেখেও বেবি জেন্ডার মানে নির্ধারণ করে থাকে। তো অনেকের ক্ষেত্রে মেলে এই জিনিসটা, আবার অনেকের ক্ষেত্রে মেলে না, তবে আমার ক্ষেত্রে কিন্তু মিলে গেছে। মানে অনেকে বলে যে 140-এর নিচে যদি বেবির FHR থাকে তাহলে নাকি ছেলে হয়, আর 140-এর উপর থাকলে তাহলে নাকি বেবি গার্ল হয়। তো আমার ক্ষেত্রেও কিন্তু এটা মিলেছে। তবে আমি প্রথম যখন USG করেছিলাম 8 সপ্তাহে, তখন কিন্তু আমার বেবির FHR এসেছিল 157। তবে সেটা কিন্তু নর্মাল, তোমরা জানো যে প্রথমে মানে USG করলে বেবির FHRটা বেশি আসে, মানে একদম প্রথম দিকে বেবির FHRটা অনেকটাই বেশি আসে, তারপরে আস্তে আস্তে কমতে থাকে, তারপরেরগুলো আর কি ধরা হয়। তো তারপরে সেকেন্ড বার যখন আমি 5 মাসে অ্যানিমাল স্ক্যান করি, USG করা হয়েছিল, তখন আমার বেবির FHR এসেছিল 137। তো দেখো তখনও কিন্তু 140-এর নিচে ছিল। আর সবাই বলে যে 140-এর নিচে থাকলে নাকি বেবি বয় হয়, তো আমার ক্ষেত্রে সেটাও মিলেছিল তখন। আর তারপরে যখন আমি লাস্ট USGটা করাই, মানে 9 মাসে, তখন কিন্তু আমার বেবির FHR একদম কমে গেছিলো। আর তোমাদেরকে আমি ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আমার রিপোর্টসগুলো শেয়ার করেছিলাম, তোমরা যারা দেখতে চাও অবশ্যই একবার গিয়ে দেখে এসো আমার এই চ্যানেলে।
তো ওখানে কিন্তু আমার বেবির এফএইচআর লাস্টে ইউএসজিতে এসেছিল 121। এবার তোমরা ভাবো যে 120 থেকে 140-এর মধ্যে থাকলে মানে বেবির এফএইচআর, তাহলে নাকি বেবি বয় হয়, আর আমার 121-এ নেমেছে, মানে তার আর নিচে নামার কোনো জায়গা নেই আর কি, যেটা বললাম। তো দেখো সত্যি কিন্তু আমার বেবি বয় হয়েছে। তো এটা অনেকের ক্ষেত্রে মেলে, অনেকের ক্ষেত্রে মেলে না, তো আমার ক্ষেত্রে কিন্তু পুরোটাই মিলে গেছে। তো বুঝতেই পেরেছো আশা করি যে এফএইচআর 140-এর নিচে থাকলে বেবি বয় হয়, এটা অনেক সময় সত্যিও হয়ে যায়। বলি টক খাওয়া নিয়ে, তো আমি কিন্তু প্রথম দিকে মানে এমনি সময় প্রচণ্ড টক খেতে ভালোবাসতাম, তো আবার প্রেগনেন্সির 1 মাস 1.5 মাসও টক খেতাম, বাট তারপর থেকে আমার টক সহ্যই হতো না। মানে লাস্টের দিকে আমি একদমই টক খেতে পারতাম না, এখনো পর্যন্ত খাই না। এখন তো বেবি হওয়ার পরে এখন খেতে পারবো না, এই সময়টা বাদ দিলাম। মানে প্রেগনেন্সির লাস্টের দিকে আমি লাস্টে তেঁতুল দেখলে আমার মনে হয় বমি আসতো, এরকম অবস্থা। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, অনেকে বলে দেখবে যে বেবি হলে মানে এই প্রেগনেন্সির সময় মানে বাবার ওয়েট লস হয় যদি ছেলে হয়, আর মেয়ে হলে নাকি ওয়েট বাড়ে। তো এই ক্ষেত্রে আমি জানি না কারটা কি, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু সত্যি মিলে গেছে। তোমাদের দাদা ভাইয়ের কিন্তু তখন অনেকটা ওয়েট লস হয়েছিল, মানে আমরা যখন প্রেগনেন্ট ছিলাম। তো দেখো আমাদেরও কিন্তু ছেলেই হয়েছে, তো এই জিনিসটাও কিন্তু আমাদের সাথে মিলেছে। ওদেরকে ঘুমের ব্যাপারটা বা আমি কোন দিকে কাত হয়ে শুতে বেশি আমি কমফোর্টেবল ফিল করতাম, তো আমি কিন্তু বাঁ দিকেই কাত হয়ে শুতে আমার বেশি ভালো লাগতো। আর তোমরা জানো যে বাঁ কাত হয়ে শুলে মানে যদি বেশি ভালো লাগে তাহলে নাকি ছেলে হয়, আর ডান দিকে কাত হয়ে শুলে মানে নিজে থেকে সেটা তাহলে নাকি বেবি গার্ল হয়। আর আমি সবসময় বাঁ দিকেই কাত হয়ে শুয়ে থাকতাম, মানে আমার নিজে থেকেই ভালো লাগতো। আর এমনি সময় প্রেগনেন্সির সময়টা ছেলে হোক বা মেয়ে হোক যাই হোক, মানে বাঁ দিকে কাত হয়ে শোয়াটাই কিন্তু ভালো, ডাক্তারবাবু সেটাই বলেন। তবে তোমার নিজে থেকে যদি বাঁ দিকে কাত হয়ে তুমি শুয়ে থাকো, মানে ঘুমের ঘরে ধরো মাঝরাতে তুমি যদি নিজে থেকে দেখছো যে আমি বাঁ দিকে কাত হয়ে শুয়ে রয়েছি, তাহলে বুঝবে তোমার ছেলে হবে। আর ঘুম আমার লাস্টের দিকে একদম হতোই না, মানে প্রেগনেন্সির প্রচণ্ড মানে ঘুমের অসুবিধা হতো। তো তারপরে এবার আরেকটা কথা শেয়ার করি, যেটা হচ্ছে কোমরে যন্ত্রণা। আমার কিন্তু প্রচণ্ড কোমরে ব্যথা হতো, মানে এমন ব্যথা হতো আমি উঠে দাঁড়াতে পর্যন্ত পারতাম না, এরকম আর কি অবস্থা। তো এখনও সেটা হয়, তবে প্রথম দিকে সেটা হতো না। হেয়ার নিয়ে মানে প্রেগনেন্সির সময় আমার কিন্তু প্রচণ্ড হেয়ার গ্রোথ হয়েছে, তোমরা আমার ভিডিওতে দেখেছো, আমি বলেছিলাম। মানে অন্য সময় কি বলতো, দু একটা হয়তো চুল উঠতো, কিন্তু আমার যখন প্রেগনেন্ট মানে ছিলাম তখন ওই সময় আমার প্রচণ্ড ছোট ছোট চুল গজিয়েছে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, এরকম সামনে সাইডে মাথার ভেতরে এরকম মানে নতুন। তো প্রচণ্ড কিন্তু হেয়ার গ্রোথ হতো, আর আমার একটাও চুল উঠতো না। তো এবার তোমাদেরকে লাস্ট একটা মানে সিমটম শেয়ার করব, তো সেটা হচ্ছে প্লাসেন্টা পজিশন। তো আমার বেবির প্লাসেন্টা কিন্তু ছিল অ্যান্টেরিয়ার প্রথম থেকেই, আর লাস্টে যখন ইউএসজি করা হয় তখন কিন্তু ছিল ফান্ডো অ্যান্টেরিয়ার। তো দেখো মানে আমার কিন্তু বেবি বয় হয়েছে। তো আশা করি আজকের ভিডিওতে তোমরা বেবি বয় সিমটমসগুলো শুনলে, তো তোমরা কমেন্ট করো কার সাথে মিলে যাচ্ছে বা মিলছে না। তো অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করবো। আর তোমাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল, আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম সবটাই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম আরও অনেক অনেক ভিডিও দেখতে পারবে। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবে, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু বলবে অবশ্যই। আর টাটা, আজকে আর বড় করছি না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো নেক্সটে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।